লেখচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় জেনে রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতি। কি জানতে হবে আমাদেরকে? রশ্মি অনুসরণ পদ্ধতি। এই রশ্মি অনুসরণ পদ্ধতির হচ্ছে তিনটে মূল পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি এখন লিখছি। এই তিনটে আমি পয়েন্ট লিখেছি। কি না, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি এলে প্রতিফলিত হওয়ার পর সেটি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে, অথবা কি না, অথবা ফোকাস বিন্দুর মধ্য থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। যেমন একটা ছবিটা এঁকে দেখায় না, এই একটা ধরো দর্পণ, এটা অবতল দর্পণ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা অবতল দর্পণ, এইটা হচ্ছে প্রধান অক্ষ। এখন কি বলেছে না, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি এলে সেটি প্রতিফলিত হবার পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে। যেমন ধরো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে ফোকাস। এইখানে কি বলছে না, কোনো যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, এই আলোক রশ্মিতে প্রতিফলিত হওয়ার পর কোন দিকে যাবে না, এই ফোকাসের মধ্য দিয়ে যাবে, এই ফোকাসের মধ্য দিয়ে যাবে। এইটাই বলা হচ্ছে প্রথম পয়েন্টটা, এটা অঙ্কনের ক্ষেত্রে তখন কাজে লাগবে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে না, দ্বিতীয় পয়েন্টে বলছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কোনো রশ্মি গেলে প্রতিফলিত হবার পর সেটি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। দ্বিতীয়টা কিরকম বলছে না, এই যে ধরো একটা অবতল দর্পণ, এটা তার প্রধান অক্ষ, এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। যেমন এই যে একটা এই দিক থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে, এই দর্পণে যেয়ে পড়ছে, এই দর্পণে পড়ার পর সেটা কিনা সেটা এই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এইভাবে যাচ্ছে, যে দর্পণে প্রতিফলন হচ্ছে হয়ে সমান্তরালভাবে নির্গত হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্টটা কি বলছে না, বক্রতার মধ্য দিয়ে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি গেলে সেটি কিনা আবার সেই পথেই ফিরে আসে যে পথে সে গমন করে। যেমন কি না, এইটা ধর একটা অবতল দর্পণ, আর এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র সি, দর্পণটা আরেকটু বড় করতে হবে, এটা ধরো অবতল দর্পণ। এইভাবে যদি কোনো রশ্মি যায়, তখন সেটা যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। এটাই হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। এরপর আমি অঙ্কনগুলো ধীরে ধীরে আসছি। প্রথম অঙ্কন এরপর আমি আঁকতে যাচ্ছি। এরপর আমরা অঙ্কন করব অবতল দর্পণের ক্ষেত্রে। এখন এরপর যেগুলো অঙ্কন করব অধিকাংশ অবতল দর্পণের ক্ষেত্রে, লাস্টে একটি উত্তল দর্পণের ক্ষেত্রে অঙ্কন করব। নাকি না, অসীমে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে, না একটা বস্তু যখন অসীমে অবস্থিত হবে তার থেকে সবসময় কি আসবে, সমান্তরাল আলোক রশ্মি আসবে। অসীমে বস্তুর ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি আসবে, ঠিক আছে। আর একটা জিনিস শোনো, যে কোনো যখন বস্তু অঙ্কন করা হবে তার জন্য দুটো রশ্মি অবশ্যই লাগবে। এইরকম একটা যখন অঙ্কন করবে দেখবে এইরকম একটা বস্তু, তার সেটা অঙ্কন করার জন্য অবশ্যই দুটো রশ্মি নিতে হবে, একটা এইভাবে সমান্তরালে আর একটা কোনো তির্যকভাবে রশ্মি, ঠিক আছে, এইরকম ভাবে দুটো রশ্মি নিতে হবে। ঠিক এইটার জন্য আমি দুটো রশ্মি নিচ্ছি। অসীমে যেহেতু বস্তুটি অবস্থিত, তাই সেক্ষেত্রে কিনা দুটোই হবে সমান্তরাল আলোক রশ্মি। এই যে দুটো সমান্তরাল আলোক রশ্মি, একটা আসবে এইভাবে আর একটা আসবে এইভাবে, এসে কোথায় মিলিত হবে না, এসে এই ফোকাসে মিলিত হবে, অর্থাৎ এইভাবে এইখানে এসে মিলিত হবে। এই দিক থেকে আসবে, অবশ্যই এই রেখচিত্রে এই চিহ্নগুলো দিতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। এখন এইটার ক্ষেত্রে যদি বলে বস্তুর প্রকৃতি কিরকম, তাহলে বস্তুর প্রকৃতি কিরকম হবে, বস্তুর প্রকৃতি হবে সৎ। সৎ কেন হচ্ছে, সৎ হবে যেহেতু এটা কোনো অঙ্কন করতে হচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে যে যখন দেখবে এইদিকে বিবর্ধিত করে অঙ্কন করতে হচ্ছে তখন সেটা অসৎ হবে। এটা যেহেতু অঙ্কন করতে হচ্ছে না, এটা হবে কি না সৎ। অর্থাৎ বা বলা যেতে পারে এটাকে পর্দায় ফেলা যেতে পারে, এই বস্তুটাকে পর্দায় ফেলা যাবে, এটা হবে কি না সৎ প্রতিবিম্ব। আর একটা কি হবে, আর একটা কি না, এটা অবশীর্ষ, বস্তুটা যদি সমশীর্ষ হয় এইদিকে গেলে কি হচ্ছে, উল্টে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে না, অবশীর্ষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি পরেরটা অঙ্কন করব। এরপর আমরা করব অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যখন অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে। অসীম মানে ওই বাঁদিকে, আর বক্রতা কেন্দ্র হচ্ছে এইটা, তার মানে বস্তু কোন এইরকম জায়গাতে অবস্থিত হতে পারে।
বস্তু এইরকম জায়গায় অবস্থিত হলো, আমি বলেছিলাম কি না একটা বস্তু অঙ্কনের ক্ষেত্রে দুটো রশ্মি নিতে হবে। তাহলে এই দিক থেকে আমি একটা সমান্তরালভাবে একটা রশ্মি নিচ্ছি, এসে দর্পণে প্রতিফলিত হচ্ছে। প্রথম পয়েন্ট কি ছিল না, সমান্তরালভাবে যদি কোনো রশ্মি এসে দর্পণে পড়ে সেটা কার মধ্যে দিয়ে যাবে না, ফোকাসের মধ্য দিয়ে। তখন কি হবে না, এটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, এইভাবে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা কি বলেছিলাম না, আর একটা রশ্মি নিতে হবে। তাহলে এই রশ্মিটা নিচ্ছি তির্যক ভাবে, এটা কার মধ্যে দিয়ে যাবে না, এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। এটা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যেয়ে দর্পণেতে প্রতিফলিত হবে। দর্পণে প্রতিফলন হওয়ার পর যেই দিকে যাচ্ছে সেই দিকেই কিনা ব্যাক করবে। আর এইটার রেখাচিত্রের চিহ্ন হবে এইটা। ঠিক আছে, তাহলে বস্তুটা হবে কথা গঠন এইখানে, অর্থাৎ কি না বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত হবে। এবং বস্তুটা কি হবে না, উল্টো দিকে। দেখো বস্তুর মাথাটা ছিল উপরের দিকে, এখন হয়ে গেছে উল্টো দিকে। তাহলে বস্তুটা কি হয়ে যাবে না, অবশীর্ষ। তাহলে বস্তুর প্রকৃতি কি রকম হবে না, বস্তুর প্রকৃতি হবে 1 নম্বর কি না, একটু আগে দেখো এইরকম হাইটটা ছিল, এইরকম হাইট, এখন হাইটটা কমে গেছে। তাহলে কি না খর্ব হয়ে যাচ্ছে হাইটটা, খর্ব। আর কি হয়ে যাচ্ছে না, অবশীর্ষ, অবশীর্ষ, অবশীর্ষ। এবং কি হয়ে যাচ্ছে না, এবং সদ, কারণ এটাকে পর্দাতে ফেলা যাবে। এরপর আমরা করব কি না, অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত বস্তুর বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে। এখন আমি যেগুলো করছি সেগুলো কি না বিস্তৃত বস্তু, পরবর্তী ক্ষেত্রে করব কি না বিন্দু বস্তু। এখন বিস্তৃত বস্তুটা কোথায় অবস্থিত হতে হবে বলেছে না, বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে। এই যে আমি একটা তাহলে কি নিয়েছি না, বিস্তৃত বস্তু নিয়ে নিয়েছি। এই যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে একটা রশ্মি কিনা সমান্তরাল ভাবে যাবে, সমান্তরালভাবে যে কিনা দর্পণে প্রতিফলন হবে, প্রতিফলনের পর কিনা ফোকাসের মধ্য দিয়ে যাবে। এই ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। আর একটা বস্তু কি না, আর একটা রশ্মি কি হবে না, এটার চিত্রের এই যে চিহ্নটা, আর একটা রশ্মি এই দিক দিয়ে যাবে তির্যক ভাবে, তির্যক ভাবে। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে ফোকাস এফ, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। তাহলে এই দিক দিয়ে যাবে তির্যক ভাবে, যে কথায় প্রতিফলন হবে দর্পণে প্রতিফলন হওয়ার পর কিনা সেটা আবার সমান্তরাল ভাবে যাবে, কারণ এটা কিনা ফোকাসের মধ্যে দিয়ে তির্যক ভাবে গেলে সেটা দর্পণে প্রতিফলন হওয়ার পর সেটা সমান্তরাল ভাবে যাবে। অতএব সেটা এইভাবে আসবে, এসে বস্তু কথায় গঠন হবে ঠিক তার উল্টো দিকে। তাহলে বস্তুর প্রকৃতি হবে কি না, বস্তুর প্রকৃতি হবে অবশীর্ষ, যেহেতু এটা কি না উল্টে গেছে, অবশীর্ষ। তারপর কি হবে না, যেহেতু বস্তুর দুটোর দৈর্ঘ্য কিনা সমান, তাহলে কি হবে সম আকৃতি, সম আকৃতি। আর কি হবে না, সদ, সদ প্রতিবিম্ব। এইটাই হচ্ছে বস্তুর প্রকৃতি। এরপরে আমরা আরেকটা ছবি আঁকবো। এবার আমরা করব কি না, অবতল দর্পণের ক্ষেত্রে যখন বস্তু কি না বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত হবে, কি করব না, বস্তু হচ্ছে বলতে কি না বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত হলে, এই যে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে আমি একটা বস্তু ধরে নিচ্ছি এটা। এখন এটা অঙ্কনের জন্য একটা সমান্তরাল আলোক রশ্মি নেব। এটা কার মধ্যে দিয়ে যাবে না, এটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। একটু ছবিটা একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। এটা মোটামুটি ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর কি না আরেকটা যাবে, কোনটা কত কার মধ্যে দিয়ে তির্যক ভাবে যাবে, আরেকটা সেটা কার মধ্যে দিয়ে যাবে, এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে। তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আরেকটা আমি রশ্মি পাঠাচ্ছি। সেটা এইভাবে আসছে, এসে কি না যেই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কি না যেই পথে যাবে সেই পথে আবার ব্যাক করবে। আর এটা যেহেতু ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যেহেতু সমান্তরাল যাচ্ছে কি না সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা হবে আলোক রশ্মির পথ। ঠিক আছে, তাহলে বস্তু কথা গঠন হবে এই যে এইখানে হবে বস্তু গঠন। তাহলে এবার বস্তুর প্রকৃতি কিরকম হবে, বস্তু ছিল এইরকম, বস্তুটা এখন আকারটা কেমন হয়েছে এতটা। তাহলে কি না বস্তুর প্রকৃতি কি না বর্ধিত, অর্থাৎ কিনা বস্তুর প্রকৃতি বর্ধিত। এবং
এবং কি না অবশীর্ষ, অবশীর্ষ। আর কি না বস্তুটা এরপর কথাই গঠন হচ্ছে, না বস্তুটা হচ্ছে কি না বক্রতা কেন্দ্রের আরো বাইরে, অর্থাৎ কি না বস্তুর গঠন কথা হবে যখন কোশ্চেন পড়বে তখন হবে কি না অসীম থেকে, অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে। তাহলে এইটা হবে বস্তুর অবস্থান, আর এইটা হবে বস্তুর প্রকৃতি, আর এখানে আরেকটা হবে সদ। এটা হচ্ছে বস্তুর প্রকৃতি। এরপর আমরা করবো কি না বস্তু যখন ফোকাসের মধ্যে অবস্থিত হবে, তাহলে ফোকাসের মধ্যে একটা ধরুন একটা বস্তু অবস্থিত, ঠিক আছে, বস্তু যখন ফোকাসের মধ্যে অবস্থিত হবে তখন তার প্রতিবিম্ব কথাই হবে বা কেমন হবে। তাহলে একটা বস্তুকে আমি ফোকাসের মধ্যে অবস্থান করাইছি, তাহলে এটা সমান্তরাল ভাবে যাচ্ছে, যে কার মধ্যে দিয়ে যাবে ফোকাসের মধ্যে দিয়ে। আর একটা কার মধ্যে দিয়ে যাবে, আর একটা কি না বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, আর একটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই দুটো রশ্মি কিনা পরস্পর কেমন হয়ে যাচ্ছে, এই যে দুটো রশ্মি কিনা পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে যখন দুটো রশ্মি পরস্পর সমান্তরাল হবে কাউকে ছেদ করবে না, তখন কি কোনো প্রতিবিম্ব পাওয়া সম্ভব? তখন কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না। তাহলে প্রতিবিম্ব কি হবে না প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে, অসীমে প্রতিবিম্বের অবস্থান হবে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি, যেহেতু প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এইটা উপরের দিকে আছে আর রশ্মিগুলো নিচের দিকে আছে, মানে একটা অনুমান করা যেতে পারে যে খুব অসীম, খুব অসীমে যদি হয় একটা রশ্মিগুলো যে মিলে তাহলে কথাই মিলবে, তখন সেই বস্তুটা কি হবে অবশীর্ষ হবে। তাহলে বস্তুর প্রকৃতি কি হবে না অবশীর্ষ, অবশীর্ষ। আর কি না অসীমে যখন বস্তুটা মিলিত হবে তখন বস্তুর আকৃতিটা কেমন হবে প্রচুর বড় হয়ে যাবে, তখন কি হয়ে যাবে না অসীম বিবর্জিত হয়ে যাবে, বস্তুটা কেমন হয়ে যাবে না অসীম বিবর্জিত। অসীম বিবর্জিত হবে। এরপরে আমরা কি করব না বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে, তাহলে বস্তু হচ্ছে ফোকাস আর মেরুর মধ্যে অবস্থিত হলে এইরকম একটা জায়গায় অবস্থানটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এইটা একটা বস্তু। এরপর এই বস্তুটার অঙ্কনের জন্য কি করতে হবে, আমাকে দুটো রশ্মি নিতে হবে, একটা সমান্তরাল ভাবে নিতে হবে আর একটা তির্যক ভাবে নিতে হবে। তাহলে একটা সমান্তরাল ভাবে রশ্মি নিচ্ছে এইটা, দর্পণে প্রতিফলনের পর কোন দিকে যাবে না ফোকাসের মধ্য দিয়ে এই দিকে যাচ্ছে। আর একটা তাহলে এই যে এইটা আর এইদিকে চিহ্ন এইটা হবে। আর একটা কোন দিকে যাবে না আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, তাহলে এই যে বক্রতা কেন্দ্র এর মধ্যে দিয়ে আর একটা রশ্মি যাবে, এইভাবে যে এইদিকে ব্যাক করবে। এইখানে দেখো এইদিকে যত যাচ্ছে এটা কি না দুটোর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি পরে কোথাও যে মিলার সম্ভাবনা আছে, মিলার সম্ভাবনা নাই। তাহলে এখানে যত যাচ্ছে রশ্মি দুটো কি না লাইন দুটো কাছে আসে, তাহলে মিলবে কথাই না দর্পণের পিছনে। তাহলে দর্পণের পিছনে মিলতে গেলে তাহলে আমাদেরকে এটা কি না অঙ্কন করতে হবে, এইভাবে আমরা কি না অঙ্কন করে নেব। তাহলে মিলছে কথাই না এইখানে এইরকম পজিশনে মিলছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এরপর এরপর যদি প্রকৃতি বলা হয় প্রতিবিম্বের, তখন কি হবে না প্রতিবিম্বের প্রকৃতি না প্রতিবিম্বের প্রকৃতি হবে কি না সমশীর্ষ, যেহেতু দুটোর দিক একই তাহলে কি হয়ে যাবে না সমশীর্ষ হয়ে যাবে, সমশীর্ষ হয়ে গেল। আর কি হবে না বিবর্জিত, এইটার থেকে এইটার আকার কি না বড়, তাহলে কি হয়ে যাচ্ছে না বিবর্জিত।
বিবর্জিত। আর কি হয়ে যাচ্ছে না, এটা দেখো অঙ্কন করতে হয়েছে, যে ডট 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 করে অঙ্কন করতে হয়েছে, অর্থাৎ দর্পণের পেছনে হয়েছে। এটা তখন কি হয়ে যাবে না, অসৎ হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এইটাকে কি না দর্পণে ফেলা যাবে, পর্দাতে ফেলা যাবে না এই প্রতিবিম্বকে। আর যদি অবস্থান বলে, অবস্থান কোথায় হবে না, অবস্থান হবে কি না দর্পণের পেছনে, দর্পণের পেছনে অবস্থান এইটা হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব না, উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই আছে ছবি, এইটা একটু করে নিই। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি না, এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, একটা সমান্তরালভাবে নিয়ে যাব, দর্পণে প্রতিফলন হবে, প্রতিফলনের পর কি না এইটা কি মনে হবে, যেহেতু এটা উত্তল দর্পণ, এটা কি মনে হবে যে ফোকাস থেকে যেন নির্গত হচ্ছে রশ্মিটা। তাহলে ফোকাস থেকে নির্গত হওয়ার জন্য এদিকে একটু এগুলো ডট ডট হয়ে যাবে, তাহলে এর সমানে নির্গত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে রশ্মির চিহ্নটা। আর একটা কি না, আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্রের সঙ্গে যাবে, বক্রতা কেন্দ্রের দিকে, আর একটা হচ্ছে কি না বক্রতা কেন্দ্রের দিকে যাবে, এইভাবে যাবে, যে এই যে বক্রতার কেন্দ্রের মাঝখানে যাবে, তাহলে বস্তুটা কোথায় গঠন হচ্ছে, এইখানটাতে। এখন যদি বস্তুর প্রকৃতি বলে, বস্তুর প্রকৃতি যদি বলে, বস্তুর প্রকৃতি কি না, বস্তুর প্রকৃতি কি হয়ে যাবে না, বস্তুর প্রকৃতি কি না, এটা হচ্ছে কি না আগের থেকে বস্তু থেকে কি না সবসময় ছোট হচ্ছে, তাহলে এটা কি হবে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে না, বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার কি ছোট, তাহলে কি হবে না, এটা খর্বিত হয়ে যাচ্ছে, খর্বিত। আর কি 2 নম্বর কি হবে না, যেই দিকে আছে বস্তু প্রতিবিম্বও সেই দিকেই আছে, তাহলে এটা কি হচ্ছে সমশীর্ষ, সমশীর্ষ। আর কি না বস্তুটা কি ডট 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 করে গঠন করা হচ্ছে, অর্থাৎ কি না এটাকে পর্দাতে ফেলা যাবে, প্রতিবিম্বকে কি না পর্দাতে ফেলা যাবে না, তাহলে প্রতিবিম্বটা কি হয়ে যাবে না অসৎ, অসৎ প্রতিবিম্ব। আর যদি অবস্থান বলে এটার অবস্থান, তাহলে কি না মেরু, এটা হচ্ছে মেরু, অবস্থান কি না মেরু ও ফোকাসের মধ্যে, মধ্যে অবস্থিত হবে এটা। ঠিক আছে, আমি যে আগে এই ছবিগুলো আঁকলাম, এইগুলোর মধ্যে হয়তো ছবি অঙ্কন নাও করলেও কিন্তু এখান থেকে অবশ্যই 2 নম্বর বা 1 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন অবশ্যই একটা পাবে। ঠিক আছে, তারপরে আমি আলোর প্রতিসরণের আগে আমি কয়েকটা এই যে দর্পণের ছবিগুলো আঁকলাম, এই দর্পণের উত্তল বা অবতল দর্পণের ছবি প্রতিবিম্বগুলো আঁকলাম, তার কি প্রয়োগ, বাস্তব জীবনে তার কি প্রয়োগ আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, শোনো। না প্রয়োগ কি আছে না, দন্ত চিকিৎসায় ব্যবহার করা হবে কি না এই দর্পণগুলোকে। কিরকম দর্পণ ব্যবহার করা হবে না, দন্ত চিকিৎসাতে একটা অবতল দর্পণকে লাগানো হয়, এরকম একটা অবতল দর্পণকে লাগানো হয়, যেখানে কি না এইরকম যখন ফোকাসের মধ্যে একটা বস্তুকে রাখা হয় তখন সেটা কি না বড় দেখায়। আগে চিত্রেতে আমি দেখাইছিলাম যে বস্তুটা পেছনের দিকে অবস্থিত হবে, একটা বড় ও বড় বিবর্জিত প্রতিবিম্ব গঠন হবে, সেই রকম একটা প্রতিবিম্ব গঠন করবে, ওর জন্য এটা দন্ত চিকিৎসাতে ব্যবহার করা হয়। আর কি রকম ভাবে ব্যবহার করা হয় না, গাড়ি বা স্কুটার ইত্যাদির দেখবে সাইড ভিউ মিরার, এগুলোতে কি না ব্যবহার করা হবে উত্তল দর্পণ। এর সাহায্যে কি না অনেক বিস্তীর্ণ অঞ্চলের একটা রশ্মি এসে কি হয়ে যাবে না, একটা এইভাবে রশ্মি বিস্তীর্ণ অঞ্চলের একটা রশ্মি এসে একটা ক্ষুদ্র অঞ্চলের ক্ষুদ্র অংশের মধ্যে দেখা যাবে সেটাকে। এখানে যদি মানুষের চোখ থাকে, এই ক্ষুদ্র অংশের মধ্যে সেইটাকে কিনা দেখতে পাবে মানুষ, তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চল সেটা কিনা একটা ছোট অংশের মধ্যে দেখতে পাবে, এইটা হচ্ছে একটা প্রয়োগ। আর একটা কি দেখবে টর্চ লাইট, বিভিন্ন গাড়ির হেডলাইটে দেখবে কিনা সাধারণত লাইট জ্বললে কিনা এইভাবে যখন একটা ল্যাম্প জ্বলে
এইরকম যখন একটা ল্যাম্প জ্বলে সাধারণত চারদিকে তার আলো বিকিরণ করে, কিন্তু গাইড লাইট বা টর্চ লাইটে দেখবে শুধু সামনের দিকে আলো যায়, শুধু সামনের দিকে আলো যায়। কারণ কি না তার এই দু সাইডে তাকে কি না একটা অবতল দর্পণ দিয়ে দেওয়া হয়, অবতল এইভাবে একটা দর্পণ দিয়ে সাইডগুলো ঢেকে দেওয়া হয়। এর ফলে কি না যেই সমস্ত রশ্মিগুলো এইভাবে একটা অবতল দর্পণ দিয়ে দেওয়া হয় এই দিকটা করে, এর ফলে কিনা এই যে সাইডের রশ্মিগুলো যেগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে সেইগুলো কিনা এই অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কিনা সেটা সমান্তরালভাবে সামনের দিকে যাবে। এর ফলে কি না আর সামনের দিকে যাবে, এর ফলে কি না সামনের জিনিসটা ভালোভাবে দেখা যাবে, দৃশ্যমান হবে। এর জন্য এই অবতল দর্পণকে হেডলাইট কাঁচে ব্যবহার করা হয়। এরপর আমরা করব কি না আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি না আলো যখন একটা মাধ্যম, এটা ধর একটা মাধ্যম, কোনো একটা বিভেদ তল, তাহলে আলো যখন একটা, এটা হচ্ছে মাধ্যম একটা, আর এটা একটা মাধ্যম। তাহলে আলো যখন, আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, তখন কি না একটা আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, তখন সেটার কি না আলোর গতিপথের কি না গতিপথটা চেঞ্জ হয়ে যায়, আলোর গতিপথটা চেঞ্জ হয়ে যায়। মানে এইভাবে যাওয়ার কথা ছিল আলোটা, সেই আলোটা কি না হয় এই অভিলম্বের দিকে চলে আসবে, আর না হলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এই পথে না যেয়ে কি না হয় এই পথে যাবে, না হলে আলোক রশ্মি এই পথে যাবে। এটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। এই প্রতিসরণের হচ্ছে কি না দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট সূত্রটা আমি বলছি। ফার্স্ট সূত্র কি না কোনো একটা কোনো মাধ্যম বা একটা কোনো ফার্স্ট সূত্রটা কি না আপতিত রশ্মি ও প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুটি মাধ্যমের বিভব উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। মানে কি না এইটা ধরো কোনো একটা বিভেদ তল, এই যে আপতিত রশ্মি আর এটা হচ্ছে কি না প্রতিষ্ঠিত রশ্মি, এটা হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল, বা এটা হচ্ছে কোনো বিভেদ তল, এটা কোনো বিভেদ তল, ঠিক আছে। এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব। না এই তিনটে জিনিস কি না সর্বদা একই তলেতে থাকবে। অর্থাৎ কি না ধরো এই রকম একটা জিনিস, ধরো এটা আপতিত রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এই দুটো জিনিস কোনোদিনও এইটা এইভাবে, এই একটা তল আছে, এই বোর্ডটা হচ্ছে একটা তল, অর্থাৎ এই তল থেকে কোনোদিনও এইটা এইভাবে উঠে যাবে না, এই তলেতেই থাকবে। আর এইটাও অথবা এইভাবে উঠে যাবে না, তিনটেই কিনা একই তলেতে থাকবে। এইটাই হচ্ছে জিনিসটা প্রথম সূত্রে। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র কিনা নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের তির্যক আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ধ্রুবক ধ্রুবক হবে। এই দুটো কোণের অনুপাত কিনা সর্বদা ধ্রুবক হবে। এই সূত্রটাকে কি বলা হয় না স্নেলের সূত্র। মানে কি না এই যে একটা এটা হচ্ছে অঙ্কিত অভিলম্বটা, আগে তলটা কি, এটা হচ্ছে একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, এটা 1 নম্বর মাধ্যম, আর এটা হচ্ছে কিনা 2 নম্বর মাধ্যম। এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, আর এটা হচ্ছে কিনা প্রতিসরণ কোণ, ঠিক আছে। এটা যদি আই হয় এটা হবে আর। তাহলে কি না স্নেলের সূত্র বা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি, আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির এই যে দুটো কোণ তাদের অনুপাতটা কি হবে না সর্বদা ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে কি বলা হয় মিউ বলা হয়। যেমন ধরো এর সাইনের অনুপাত, তাহলে কি হচ্ছে না সাইন সাইন আই ডিভাইডেড বাই সাইন সাইন আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না নিউ। এই নিউটা কি, এই নিউটা হচ্ছে কি না প্রতিসরাঙ্ক। এই নিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্লেকটিভ ইন্ডেক্স। রিফ্লেক্সিভ ইন্ডেক্স, ঠিক আছে, এই মিউটাকে বলা হয়। এইটা হচ্ছে স্নেলের সূত্র, ঠিক আছে। এরপর আমরা করবো কিনা স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
যে প্রতিসরণ আলোর সূত্র, যে দুটো সূত্র পড়লাম, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রকে স্নেলের সূত্র বলা হয়, সেই সূত্রটা একটা ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেটা কি? স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? বলছে স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? না নির্দিষ্ট বর্ণের আলো হতে হবে, নির্দিষ্ট দুটো মাধ্যম হতে হবে, সেক্ষেত্রে তো তবে দ্বিতীয় সূত্রটা, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য। তাছাড়াও আর একটা কি না স্পেশাল কন্ডিশন আছে, সেটা কি না স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি না মিউ ইকুয়াল টু সাইন ইন আই বাই সাইন আর। অর্থাৎ কি যখন একটা আলোক রশ্মি এইভাবে আসছে আর এইভাবে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি না আই, এটা হয়ে যাচ্ছে আর, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। অর্থাৎ এই যখন আই এবং আর দুটোই জিরো হয়ে যাবে, মিউ ইকুয়াল টু আই এবং আর, এটা দুটো যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন কি না সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রি, অর্থাৎ 0/0। অর্থাৎ কি মিউ ইকুয়াল টু 0/0। এটা কি কোনোদিনও সম্ভব? 0/0 বাস্তবে সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কিনা স্নেলের সূত্র কিনা প্রযোজ্য হবে না। অর্থাৎ যখন আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ 0 হবে, অর্থাৎ কিনা যখন লম্বভাবে রশ্মিটা আসবে, তখন কিনা লম্বভাবে ওইটা কি হয়ে যাবে না প্রতিসরণ হয়ে চলে যাবে। অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এইটা হবে। আমরা এই যে এতক্ষণ ধরে যে দুটো মাধ্যম, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে, তাহলে এরপর ওই দুটো মাধ্যমে যখন প্রতিসরণ হবে, তার প্রতিসরণটা আলোক রশ্মি যাবে, তখন তার প্রতিসরণটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে না? লঘু মাধ্যম থেকে যখন আলো ঘন মাধ্যমে যাবে, তখন আলোক রশ্মির কি ধরনের প্রতিসরণ হবে? তাহলে এটা একটা মাধ্যম, এটা হচ্ছে লঘু আর এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লম্ব অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব। তাহলে যখন লঘু থেকে ঘনতে যাবে, যাবার কথা রশ্মি ছিল এইদিকে, কিন্তু লঘু থেকে যখন ঘনতে যাবে, তখন রশ্মিটা যাবার কথা ছিল এই পথে, কিন্তু সেটা কি না অভিলম্বের দিকে এইভাবে বেঁকে যাবে, এইভাবে কি না অভিলম্বের দিকে বেঁকে যাবে। তখন এই কোণটা যদি আই হয় আর এই কোণটা যদি আর হয়, তখন কি হয়ে যাবে, এই যে এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোর পথটা কি না বেঁকে এইদিকে এসে যায়, এই যে কোণটা সৃষ্টি করেছে, এই কোণটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে কি না চ্যুতি কোণ। ঠিক সেম ভাবে কি না, যখন মাধ্যমটা কি না ঘন থেকে লঘু হবে, তখন কি এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা কি না লঘু মাধ্যম। ঘন থেকে যখন লঘু হবে, এইভাবে আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি যাবার কথা এইদিকে, কিন্তু আলোক রশ্মি কিনা এই দিকে বেঁকে যাবে, এই কোণটা তখন হয়ে যাবে আর, আর এই কোণটা ছিল আই। তাহলে কি হয়ে যাবে না আই লেস দেন আর, এইটা হয়ে যাবে। আর কিনা এইটা তখন হয়ে যাবে ডেল্টা, এইটা কি হয়ে যাবে না ডেল্টা। ঠিক আছে? এখন এই কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, এটা হচ্ছে, এটা প্রতিসরণটা আমাকে দেখাতে হবে যে কি হবে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যদি আলোর প্রতিসরণ হয়, অথবা এটা প্রমাণও দিতে পারে যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে তার প্রতিসরণ, পার্শ্বীয় প্রতিসরণ হয়, বা পার্শ্বীয় প্রতিসরণটা দেখাও, এরকম দিতে পারে। ঠিক আছে? এটা প্রমাণ করার জন্য কি না, এটাকে আমি I1 ধরে নেব, এটাকে কি ধরে নেব, আমি I2 ধরে নেব। এটা কি না এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে বায়ু, এটা কাঁচ আর এটা হচ্ছে বায়ু। ঠিক আছে? এটা কাঁচের যেহেতু স্ল্যাব, এটা কাঁচ মাধ্যম হবে, আর বাকিটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে 1 থেকে 2, এটা কি না লঘু থেকে যখন ঘনতে একটা আলোক রশ্মি যাবে, তখন কি না সেটা অভিলম্বের দিকে সরে আসবে, যাবার কথা ছিল এই পথে, কিন্তু কি না অভিলম্বের দিকে সরে এসেছে এই দিকে। এই কোণটাকে আমরা কি ধরে নেব না, এই কোণটাকে আমরা ধরে নেব R1। ঠিক আছে? এখন আমরা এই কোণটাকে কি ধরে নেব, এইভাবে আলোক রশ্মি যাচ্ছে, যে দ্বিতীয় স্ল্যাবের দ্বিতীয় প্রান্তে কি না এটা এসে আপতিত হচ্ছে, এক্ষেত্রে এই কোণটা কি হয়ে যাবে না R2 ধরে নিচ্ছি, আমি R2 ধরে নিচ্ছি। তারপর আবার কি না প্রতিসরণ হবে, এক্ষেত্রে কি না এটা এটা ঘন মাধ্যম, এটা লঘু। ঘন থেকে যখন লঘুতে যাবে, তখন কি না আলোক রশ্মি এই
অভিলম্ব থেকে কিনা দূরে সরে যাবে, তখন এটা কি, তাই এই দিকে যাবার কথা ছিল এই দিকে, কিন্তু না এটা কিনা অভিলম্ব থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, এরপর এটা প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণটা আরো সহজ করার জন্য কি করব না, দেখো এইখানে R1 আর এখানে R2, এই যে এইটা হচ্ছে যেহেতু কাঁচের স্ল্যাব, এইটার সঙ্গে এইটা কিনা সমান্তরাল হবে। আবার এইটা লম্ব এই প্রান্তের ওপর, এই তলটার ওপর, উপরের তলটার ওপর, আর এই নিচের তলটার ওপর এইটা লম্ব, আর এইটা হচ্ছে তাদের একটা রেখা। এইটা দেখবে এইরকম দেখতে লাগছে, এইরকম। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক কিনা এটা হচ্ছে একান্তর কোণ, এই দুটোর মান কিনা সমান হবে। অতএব তাহলে কি না R1 = R2 হয়ে যাবে। R1 = কত হয়ে যাবে না R2। এইটা করে নিলে আরো সমস্যাটা সমাধান করতে সুবিধা হবে। তাহলে R1 = R2 হয়ে যাবে। এখন কি না এয়ার থেকে গ্লাসে যাবে, তাহলে এ মিউ জি কত হয়ে যাবে, এ মিউ জি = sin I1 / sin R2, sin I1 / sin R1 এটা হয়ে যাবে কিনা R1। ঠিক আছে, আবার কিনা এই দ্বিতীয় স্ল্যাবের দ্বিতীয় প্রান্তের ক্ষেত্রে কি হয়ে যাবে না, গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তাহলে এ জি মিউ এ = কত হয়ে যাবে না sin R2 / sin I2। ঠিক আছে, এখন R1 = যেহেতু R2, এই যে এখানে প্রমাণ করেছি, তাহলে যে কোনো একটার মান চেঞ্জ করে দিচ্ছি। তাহলে sin I1 / sin I1 এর জায়গায় কি লিখে দেবো, R1 এর জায়গায় কি R2 লিখে দেবো, sin R2 = sin R2 / sin I2। এটা যেমন আছে তেমনই লিখে দিয়েছি। এখন কি না আমরা জানি কি না এ মিউ জি = কত হয়ে যাবে না 1/g মিউ এ হয়ে যাবে, এটা হচ্ছে আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন এই দুটোর মানকে আমরা এইখান থেকে তুলে, এটা হচ্ছে এ মিউ জি আর জি মিউ এ, এই দুটোর মান আমি এখানে বসিয়ে দেবো। এ মিউ জি = কত, এ মিউ জি = কত না sin I1 / sin R2 = কত হয়ে যাবে না 1 / কত জি মিউ এ কত না sin R2 / sin I2। ঠিক আছে, এটা উল্টে যাবে, সমান কত হয়ে যাবে না sin I2 / sin R2। এখন এই যে এই নিচে R2 কেটে যাবে, তাহলে sin I1 = কত আসছে না sin I1 = sin I2। এইখান থেকে কি পাবো না I1 = I2। এইটা কি এর থেকে কি বোঝা যাচ্ছে না যেই কোণে আলোটা আসছিল সেই কোণে কি না আলোটা নির্গত হচ্ছে, অর্থাৎ কি না এদের মধ্যে শুধু কি হয়েছে না পার্শ্বীয় সরণ হয়েছে। পার্শ্বীয় সরণ এইটা হচ্ছে কি না, এটা হয়ে গেল এদের পার্শ্বীয় সরণ, শুধুমাত্র পার্শ্বীয় সরণ। এটাই হচ্ছে কি না কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এখন আমরা কি করব না প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ নির্ণয় করব, এবং এর যে চ্যুতিকোণটা হবে সেটা নির্ণয় করব। অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে যে একটা আলোকরশ্মি যাচ্ছে এই পথেতে, এই পথে যখন প্রিজমের মধ্য দিয়ে যাবে এই পথে গিয়ে এই পথে ফিরে আসছে। ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে যখন প্রথম যাচ্ছে এই পথে যাচ্ছে, যাবার কথা ছিল এই দিকে, কিন্তু সেটা ঘুরে আসছে কই এই পথে, তার মানে যাবার পথ ছিল এইটা, আসার পথ হচ্ছে এইটা। তাহলে এদের মধ্যে এইটাকে যখন পেছন দিকে বাড়িয়ে অঙ্কন করা হচ্ছে, তখন তাহলে এই যে দুটোর মধ্যে কোন ডিফারেন্স হচ্ছে, এটাই হচ্ছে চ্যুতিকোণ, এই ডেল্টাটা। এখন কি না এখন এই যে আপাতন কোণটা আমি ধরে নিচ্ছি I1। ঠিক আছে, আপাতন কোণ I1। ঠিক আছে, এখন প্রতিসরণ কোণ আমি ধরে নিচ্ছি R1। এই প্রান্তে প্রতিসরণ কোণ কি না এই আর সি প্রান্তে কি না আলোর যখন যাচ্ছে তার এই কোণটা কত হবে R2 হয়ে যাবে। ধরছি আমি R2, এটা ধরছি কত না R2। ঠিক আছে, এখন যখন প্রতিসরণ হচ্ছে এইখানে তো আর প্রতিসরণ কোণ কত হয়ে যাচ্ছে না, এখানে তার প্রতিসরণ কোণ হয়ে যাবে I2 ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। এই কোণটা হচ্ছে এ আর এটা হচ্ছে এফ। ঠিক আছে,
এখন কি না এটা আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে ডেল্টা ইকাল টু কত সেটা আমাকে বার করতে হবে, মানে কতটা ওই রশ্মিটা কতটা চ্যুতি ঘটেছে বা চ্যুতিকোণটা কত, ঠিক আছে, সেইটা নির্ণয় করতে হবে আমাকে। ডেল্টা নির্ণয়ের জন্য তাহলে আমাকে ডেল্টা ইকাল টু কত নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি কি জানতে পারছি, ডেল্টা ইকাল টু কত না, এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি, কি নাম, এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি এস। তাহলে এস ও আর, ডেল্টা ইকাল টু অ্যাঙ্গেল অফ এস ও আর, এইটাই। এখন এস ও আর ইকাল টু কত, এই কোণটা সমান কত, এইটা প্লাস এইটা। কারণ কি, এইরকম একটা ত্রিভুজ থাকলে ত্রিভুজের এই বাইরের কোণটা কি হবে না, ভেতরের এই দুটো কোণের কি না সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক সেই রকম এই যে বাইরের কোণটা ভেতরের এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে না, অ্যাঙ্গেল অফ ও কিউ আর, অ্যাঙ্গেল অফ ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল অফ কত না ও আর কিউ, ও আর কিউ, অ্যাঙ্গেল অফ ও আর কিউ। তাহলে এই দুটো কোণের সঙ্গে কোণের যোগফল হবে। এরপর কি হবে না, এরপর ও কিউ আর, ও কিউ আর এই কোণটা সমান কত না, এই কোণটা সমান হচ্ছে এই পুরো কোণটা থেকে আর বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা থেকে আর বাদ দিয়ে দিলে এই ছোট কোণটা চলে আসবে, ঠিক আছে। এই পুরো কোণটা থেকে আর বাদ দিয়ে দিলে এই ছোট কোণটা চলে আসছে। তাহলে কি এই পুরো কোণটা ও কিউ এফ, ও কিউ এফ পুরো কোণটা, তার থেকে আমি আর ওয়ানটা বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস আর ওয়ান। তাহলে এইটা যখনই বাদ দিয়ে দিচ্ছি তখন কি চলে আসছে না, আমার এই ছোট কোণটা চলে আসছে, মানে এইটা চলে আসছে, মানে আমি এইটার জায়গায় এইটা লিখে দিয়েছি, প্লাস সে একইভাবে সেমভাবে কি ও আর এফ, অ্যাঙ্গেল অফ ও আর এফ মাইনাস কত হয়ে যাবে, এটা আর টু, ঠিক আছে, এটা হলো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এ কিউ এফ আর, এটা কি একটা, এটা হচ্ছে একটা চতুর্ভুজ, ঠিক আছে। আর এই দুটো, এইটা কি এ ডি এফ ই এফ, এগুলো কি, এগুলো হচ্ছে এগুলো অভিলম্ব, এই দুটো তলের ওপর অঙ্কিত অভিলম্ব, প্রিজমের দুটো তলের ওপর, ঠিক আছে। তাহলে এই দুটো 90 হবে। তাহলে এই দুটো কোণের, এই দুটো 90 যদি হয়, এই কোণটা এবং এই কোণটা একটা এইখানে আঁকছি, এই কোণটা 90 এবং এই কোণটা যদি 90 হয়, আমরা জানি চতুর্ভুজের তিনটে কোণের সমষ্টি কি না 360 ডিগ্রি। তাহলে 90 90 180 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি অবশ্যই কি হতে হবে, তাহলে এ কোণটা, কোণ এ আর কোণ এফ, এই দুটো কোণের সমষ্টি অবশ্যই কত হতে হবে না 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তাহলে চতুর্ভুজ ওইটা থেকে কি পাচ্ছি, তাহলে চতুর্ভুজ এ কিউ এফ আর, এ কিউ এফ আর থেকে পাই কি পাচ্ছি না, এই কোণটা কিউ এ আর, অ্যাঙ্গেল অফ কিউ এ আর প্লাস অ্যাঙ্গেল অফ কিউ এফ আর, কিউ এফ আর ইকুয়াল টু কত, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে না 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন কি না, এখন এইটাকে আরো সহজভাবে কি লিখে যাবে না, এল অ্যাঙ্গেল অফ, এটা অ্যাঙ্গেল অফ ও কিউ এফ, ও কিউ এফ এই কোণটা আর এই কোণটা তো কি বিপরীত কোণ সমান হবে। তাহলে কি হয়ে যাবে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস সেমভাবে কিনা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে আই টু মাইনাস আর টু। তাহলে এইটা হয়ে গেল, এইখানটা শর্ট, এইখানটা থেকে এইখানে গেছে, ঠিক আছে। এইটার পর এইটা হচ্ছে, এখন কি না, এখন আমাকে বার করতে হবে ডেল্টাটা। এখন তাহলে কি না, এই চতুর্ভুজটা থেকে আমি পেয়েছি এইটা আমি 1 নম্বর একটা সমীকরণ দিচ্ছি। আবার এই ত্রিভুজটা কিউ এফ আর, অর্থাৎ এই ত্রিভুজটা থেকে কি পাবো, ত্রিভুজ কিউ এফ, ত্রিভুজ কিউ এফ আর
থেকে পাই কি পাবো না, তিনটে কোণের ত্রিভুজের আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180। তাহলে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল অফ কিউ এফ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এই 1 আর এটা আমি নম্বর দিয়ে দিচ্ছি 2। এখন 1 আর 2 থেকে কি না আমি এখানে কিউ এফ আর এখান থেকে কি না এখানে কিউ এফ আরটাকে এর সঙ্গে চেঞ্জ করে দেবো। তাহলে অ্যাঙ্গেল অফ কিউ এফ আর ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস R1 মাইনাস R2। তাহলে এইটার সমান কত হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ কিউ এ আর প্লাস প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস R1 মাইনাস R2 মাইনাস R1 মাইনাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কি না 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে গেল। তাহলে অ্যাঙ্গেল অফ কিউ এ আর ইকুয়াল টু কত না R1 প্লাস R2। তাহলে এইটা সমান হয়ে যাচ্ছে কি না R1 প্লাস R2। ঠিক আছে, এখন আমি এই প্রথমে এই যে ডেল্টার মানটা আমাকে নির্ণয় করতে হচ্ছিল, এই ডেল্টার মানটা নির্ণয় করার জন্য আমি করে করে আসছিলাম। এখন এখানে এই ডেল্টার মানটা আমি লিখব। ঠিক আছে, ডেল্টার মানটা লেখার জন্য কি না আমি এখানে মানটা আমি বাঁদিকে মুছে লিখছি। আর I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 ইকুয়াল টু কত চলে আসছে, ব্র্যাকেট থেকে খুলে নিলে I1 প্লাস ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। এখন R1 R2 সমান কি আছে কিউ এ আর, তাহলে I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল অফ কিউ এ আর। এই কিউ এ আর এটাকে এই অ্যাঙ্গেলটাকে কিউ এ আরও বলা যেতে পারে বা অ্যাঙ্গেল অফ এও বলে যেতে পারে। তাহলে অতএব I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে ডেল্টা সমান আসছে এইটাই হচ্ছে কি না এর প্রিজমের ত্রুটিকোণের সমীকরণ বা ত্রুটিকোণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমি আলোর লেন্সের কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেইগুলো আমি করব।